একাদশ শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক শুভেচ্ছা নাও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। করোনার এই দ্বিতীয় ধারায় যে আক্রমণ শুরু হয়েছে, নিশ্চয়ই তা থেকে বেঁচে চলছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একাদশ শ্রেণীর ক্লাসগুলো শুরু হওয়ার পর থেকে এখনো অবধি আমরা তোমাদের সামনে প্রত্যক্ষভাবে বা সরাসরি ক্লাস করার কোনো সুযোগ পাইনি। তোমরাও সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছো। তারপরও তোমরা যেন পিছিয়ে না পড়ো, তোমাদের স্বাভাবিক পড়াশোনা যেন অব্যাহত থাকো, সে কারণেই ঢাকা কলেজ কর্তৃপক্ষ তোমাদের জন্য বিশেষ অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশে অনলাইন ক্লাস গ্রহণের পথিকৃৎ হিসাবে ঢাকা কলেজ যে মাইল ফলক স্থাপন করেছে, তার স্বীকৃতি স্বরূপ সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদাও পেয়েছে সম্প্রতি ঢাকা কলেজ। এই কারণে ঢাকা কলেজ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে তোমাদেরকেও এর অংশ হিসাবে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা কলেজের এই অর্জন শুধু কলেজ কর্তৃপক্ষের একার পক্ষে অর্জন করা সম্ভব হতো না যদি না তোমরা নিয়মিত ক্লাসগুলো করতে। তোমাদের সৌজন্যে তোমরা আছো বলে এই ক্লাসগুলো সফলতা অর্জন করছে। এই কারণে এই সাফল্যের ভাগিদার ডিজিটাল বাংলাদেশের আগামী প্রজন্মের তোমরা সকল শিক্ষার্থীরাও। চলো তবে চলে যাই আমরা আমাদের আজকের ক্লাসে। মানবিক শাখার শিক্ষাবর্ষ 2020-21 শিক্ষার্থীদের জন্য আমার আজকের এই ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আজকে আমি কথা বলবো যুক্তিবিদ্যা প্রথম পত্র বিষয়টি নিয়ে, যার কোড নাম্বার 121। আর এই বিষয়ের বিষয় শিক্ষিকা হিসাবে তোমাদের সাথে রয়েছি আমি জিনান বিনতে জামান, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যা বিষয়টিতে তোমরা অপেক্ষাকৃত নতুন শিক্ষার্থী, কেননা এই শিরোনামের কোনো বিষয় তোমরা ইতোপূর্বে অর্থাৎ তোমাদের স্কুল লেভেলে পড়ে আসোনি। তাই তোমরা যারা যুক্তিবিদ্যা বিষয়টিকে তোমাদের পছন্দের বিষয় হিসেবে নির্বাচন করেছো, তাদের মধ্যে অনেক প্রশ্ন, অনেক দ্বিধা, অনেক দ্বন্দ্ব রয়েছে বা ছিল, যা আমরা নিরসন করার চেষ্টা করেছি যুক্তিবিদ্যা সম্বন্ধে তোমাদের ধারাবাহিক ধারণা দিয়ে যাওয়ার মাধ্যমে। সেই ধারাবাহিকতায় আমরা যুক্তিবিদ্যার প্রথম পত্রের প্রথম অধ্যায়টি শেষ করে দ্বিতীয় অধ্যায়টিও শেষ করেছি। আজ যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে আজকের আলোচনায় যাওয়ার পূর্বে চলো আমরা জেনে নিই আমাদের গত দিনের আলোচনার বিষয়বস্তু কি ছিল সে সম্পর্কে। শিক্ষার্থীরা, আমরা গত দিনে আলোচনা করেছিলাম যুক্তিবিদ্যা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ আলোচ্য বিষয় বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগ এই সম্বন্ধে। আমরা সেদিনের আলোচনায় দেখেছিলাম বাস্তব জীবনে যুক্তিবিদ্যা কতটুকু প্রয়োজনীয়তা নিয়ে হাজির হচ্ছে বা যুক্তিবিদ্যার আদৌ কোনো উপযোগিতা আমাদের বাস্তব জীবনে রয়েছে কিনা সে বিষয়ে অনেকেরই কিন্তু দ্বিমত রয়েছে। অনেকে সমালোচনা করেছেন যে যুক্তিবিদ্যার কোনো প্রয়োজন নেই, যুক্তিবিদ্যা আমাদের নতুন করে কোনো জ্ঞান দিতে পারে না, যুক্তিবিদ্যা আমাদের বুদ্ধিবৃত্তিকে বৃদ্ধিতে সাহায্য করছে না, বা যুক্তি ক্ষমতা আমার সহজাত ক্ষমতা ইত্যাদি নানা ভাবে। কিন্তু তারপরে আমরা দেখার চেষ্টা করেছিলাম যে সার্বিকভাবে যুক্তিবিদ্যার আসলে এই সমালোচনাগুলো কতটুকু কার্যকর। সেখানে আমরা দেখেছিলাম যুক্তিবিদ্যা নতুন করে যুক্তি দিতে না শেখালেও আমাদের যুক্তিতে যে ভ্রান্তিগুলো আছে বা অন্যের যুক্তিতে যে ভ্রান্তিগুলো থাকে সেগুলো ধরতে কিছু নিয়ম কানুন আমাদের শিক্ষা দেয়। সেই নিয়ম কানুনগুলোর সাহায্যে আমরা যেমন নিজেদের ভুল থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি, একইভাবে অন্যের ভুলগুলো ধরে সঠিক যুক্তি বা সত্য পর্যন্ত পৌঁছতে সহায়তা করতে পারি। এই কারণেই বাস্তব জীবনে যুক্তিবিদ্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যার বাস্তবিক প্রয়োগের শেষে আমরা আজকের আলোচনায় দেখব যুক্তিবিদ্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ যুক্তির গঠনগত দিকের যে আলোচনা তৃতীয় অধ্যায়ে রয়েছে সে সম্পর্কে। তোমরা তৃতীয় অধ্যায়ের কয়েকটি ক্লাস ইতোমধ্যে যুক্তিবিদ্যা বিষয়ের অপর শিক্ষিকা জনাব তাসনিম খায়ের সাথে করেছো।
সেখানে তোমরা জানতে পেরেছো আমাদের যুক্তি যখন আমরা স্থাপন করি, সেই যুক্তি স্থাপনের জন্য যে বাক্যগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে যুক্তি বাক্য বলে। আর যুক্তি বাক্য গঠন করতে আমার দরকার হচ্ছে শব্দ। শব্দ ছাড়া তো আসলে বাক্য হয় না, তাই না? তো যেই শব্দগুলোকে আমি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহার করছি, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে বলা হচ্ছে পদ। পদেরই একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে চলো আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়টি দেখে নিই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের আজকের আলোচ্য বিষয় পদের ব্যক্তার্থ ও জাত্যর্থ, ডিনোটেশন এন্ড কনোটেশন অফ টার্ম। প্রিয় শিক্ষার্থীরা, পদের যে ধারণাটি রয়েছে, অর্থাৎ কোন একটি যুক্তিবাক্য গঠনকারী উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত শব্দ বা শব্দাংশগুলোকে যেহেতু বা শব্দ সমষ্টিগুলোকে আমরা যেহেতু পদ বলছি, তাহলে স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে পদের প্রকৃত বৈশিষ্ট্যগুলো কি কি, বা পদের আসল ধরনটি কিভাবে জানা যায়, বা পদ আমরা কেন বলছি, পদের কি কি বৈশিষ্ট্য থাকা জরুরি, বা কি কি বৈশিষ্ট্য থাকলে একটি পদকে আমরা প্রকৃতপক্ষে পদের মর্যাদা দিতে পারি। সেই আলোচনার স্বার্থে আমরা দেখতে পারি পদের দুটি দিক রয়েছে, একটি পদের ব্যক্তার্থ, আরেকটি হচ্ছে পদের জাত্যর্থ। ব্যক্তার্থ বলতে সাধারণভাবে পদের পরিমাণগত বা সংখ্যাগত দিকটিকে বোঝানো হয়ে থাকে, অপরদিকে জাত্যর্থ বলতে বোঝানো হয়ে থাকে পদের গুণগত দিকটিকে। তবে চলো আমরা বিস্তারিত আলোচনায় স্ক্রিনে চলে যাই। শিক্ষার্থীরা, পদের ব্যক্তার্থ এবং জাত্যর্থে যে আলোচনা আমরা জানতে পারি, সেক্ষেত্রে আমরা প্রথমেই জেনে নেওয়ার চেষ্টা করব পদের ব্যক্তার্থ সম্পর্কে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পদের ব্যক্তার্থ বা ডিনোটেশন অফ টার্ম বলতে আসলে আমরা কি বুঝছি তা দেখানো হচ্ছে। কোন পদ একই অর্থে যে বস্তু বা বস্তু সমূহের উপর আরোপিত হয়, সে বস্তু বা বস্তু সমূহকে ওই পদের ব্যক্তার্থ বলে। এ প্রসঙ্গে বিশিষ্ট যুক্তিবিদ পি.কে. রয় বলেছেন, একটি পদের ব্যক্তার্থ গঠিত হয় ওই সমস্ত ব্যক্তি বা বস্তু দ্বারা যাদের উপর একই অর্থে পদটি প্রযোজ্য। সুতরাং একটি পদের ব্যক্তার্থ হচ্ছে সেই পদ কর্তৃক আরোপিত বস্তু বা বস্তু সমূহের সমষ্টি। ব্যক্তার্থ হলো পদের সংখ্যার দিক, যা আমরা কিছুক্ষণ আগেই বললাম। উদাহরণ হিসেবে বলা হচ্ছে মানুষ পদটির ব্যক্তার্থ হচ্ছে সকল মানুষ। মানুষ পদের ব্যক্তার্থ হচ্ছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সেই সমস্ত জীব যারা মানুষ নামে পরিচিত। সুতরাং মানুষ পদের ব্যক্তার্থ সকল মানুষ। কোন একটি পদ আমি যখন ব্যবহার করছি, সেই পদটি দ্বারা আমি কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছি। সেই ব্যক্তি বা বস্তু নির্দেশকারী পদটি দ্বারা একই রকম যে বস্তু বা ব্যক্তিগুলোকে নির্দেশ করা হচ্ছে তার সবগুলো নিয়েই গঠিত হচ্ছে সেই পদের ব্যক্তার্থ। যেমন আমি বললাম ছাত্র, ছাত্র পদের ব্যক্তার্থ হবে সকল ছাত্র। কেননা ছাত্র বলে আমি সুনির্দিষ্টভাবে একজন ছাত্রকে নির্দেশ করছি না, বরঞ্চ এই পদের ব্যক্তার্থ বা এর ব্যাপ্তিটি সকল যুগের সকল সময়ের সকল ছাত্রের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ ব্যক্তার্থ বলতে আমি একটি পদের ব্যাপ্তির দিকটি বুঝছি, যে পদটি দ্বারা আসলে ঠিক কি পরিমাণের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হচ্ছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ব্যক্তার্থ হচ্ছে খুব সহজভাবে কোনো পদের পরিমাণগত বা সংখ্যার দিক। এবার চলো আমরা জেনে নিই পদের জাত্যর্থের দিকটি সম্পর্কে। পদের জাত্যর্থ বা কনোটেশন অফ টার্ম বলতে বোঝানো হয়ে থাকে কোন পদ যে সাধারণ বা আবশ্যিক গুণ বা গুণ সমষ্টিকে নির্দেশ করে, সেই গুণ বা গুণ সমষ্টিকে ওই পদের জাত্যর্থ বলা হয়। ডক্টর পি.কে. রায় এ সম্পর্কে বলেছেন, একটি পদের জাত্যর্থ গঠিত হয় ওই সব গুণের সমষ্টি দ্বারা যা পদটি দ্বারা নির্দেশিত হয় এবং যা ওই পদের অন্তর্গত প্রতিটি ব্যক্তি বিশেষের মধ্যে বর্তমান থাকে। সুতরাং কোন পদের জাত্যর্থ হচ্ছে ওই পদের কর্তৃক নির্দেশিত কিছু গুণ বা গুণ সমষ্টি। জাত্যর্থ পদের গুণের দিক,
উদাহরণ হিসেবে বলা যায় মানুষ পদের জাত্যর্থ হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, কারণ জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি হলো মানুষ জাতির সাধারণ এবং আবশ্যিক গুণ। কথাগুলো আপাত দৃষ্টিতে কিছুটা ঘোরালো মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আমরা এখন একটু বিশ্লেষণের চেষ্টা করি। আমরা কিছুক্ষণ আগে দেখলাম ব্যক্তর্থ শব্দটি দ্বারা পদের ব্যক্তির দিকটি বোঝানো হচ্ছে। আমি যখন কোনো পদকে ব্যবহার করছি, এই পদটি ঠিক এই শ্রেণীর কত পরিমাণ ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য তা নিয়ে গঠিত হচ্ছে সেই পদের ব্যক্তর্থ। একইভাবে জাত্যর্থ দ্বারা এমন কিছু আবশ্যিক গুণাবলীকে বোঝানো হচ্ছে যে গুণাবলীগুলো ওই পদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। অর্থাৎ জাত্যর্থ এমন কিছু গুণের বা এমন কিছু বৈশিষ্ট্যের ইঙ্গিত আমাদেরকে দেয় যার মাধ্যমে আমরা সেই পদটিকে চিনতে পারি, আমরা সেই পদটিকে অন্য পদ থেকে পৃথক করতে পারি। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি মানুষ পদের জাত্যর্থ হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। কেননা মানুষ প্রথমত জীব, এই কারণে জীববৃত্তি ছাড়া মানুষ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কিন্তু অন্যান্য প্রাণীর চেয়ে বা অন্যান্য জীবের চেয়ে মানুষের একটি স্পেশাল কোয়ালিটি বা বিশেষ গুণ রয়েছে। বলতো সেটি কি? সেটি হচ্ছে বুদ্ধি। এই বুদ্ধিবৃত্তি আর জীববৃত্তি আছে বলেই কিন্তু মানুষ প্রকৃত মানুষ। মানুষকে আমরা অন্যান্য সকল জীব থেকে আলাদা করতে পারছি, পৃথক করতে পারছি। সেদিক থেকে বলা যায় এই আবশ্যিক গুণগুলো দ্বারা বা জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী বা জীবকে বুঝলেই আমরা মানুষকে বুঝে থাকি। অর্থাৎ যেই গুণটিকে বা যেই গুণগুলোকে কোনোভাবেই বর্জন করার সুযোগ নেই, যেই গুণগুলো কোনো পদের সাথে ওতপ্রোতভাবে বা আবশ্যিকভাবে জড়িয়ে আছে, তাই হচ্ছে সেই পদটির জাত্যর্থ। আরেকটু সহজভাবে বলি, যেমন তোমরা ছাত্র, তোমাদের জাত্যর্থ কি? ছাত্র হিসাবে প্রথমত তোমরা মানুষ, তো তাই তোমাদের জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি আছে। এই জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি ছাড়া তো তুমি মানুষই নও। মানুষ না হলে ছাত্র কি করে হচ্ছ? এর সাথে আরেকটি বিশেষ গুণ তোমার মধ্যে আছে, সেটি হচ্ছে ছাত্রত্ব। ছাত্রত্ব গুণটি বা ছাত্রত্ব বৈশিষ্ট্য আছে বলেই কিন্তু অন্যান্য মানুষের চেয়ে তুমি আলাদা বা তুমি ছাত্র নামে পরিচিতি পাচ্ছ। সুতরাং আমরা খুব সহজে বুঝতে পারছি যেই গুণগুলো একান্ত আবশ্যিক এবং সার্বিকভাবে কোনো পদের প্রত্যেকের মধ্যেই সেই গুণটি থাকবেই, তাকেই বলা হচ্ছে জাত্যর্থ। কোনো পদের নির্দেশিত কোনো শ্রেণীর আবশ্যিক গুণটি হচ্ছে সেই পদের জাত্যর্থ। তাহলে আশা করছি তোমরা এখন ব্যক্তর্থ এবং জাত্যর্থের ধারণাটি পেয়েছো। আবারও একই কথাই বলতে হচ্ছে, ব্যক্তর্থ হচ্ছে পদের সংখ্যাগত বা পরিমাণগত দিক, আর জাত্যর্থ হচ্ছে পদের গুণগত দিক। গুণ এবং সংখ্যা এর মধ্যে কি কোনো সম্বন্ধ আছে? এই প্রশ্নটি কি এখন ওঠা স্বাভাবিক নয়? হ্যাঁ শিক্ষার্থীরা, এই প্রশ্নের জবাবই আমরা এখন দিতে চলেছি। অর্থাৎ কোন একটি পদের জাত্যর্থ এবং ব্যক্তর্থের মধ্যে প্রকৃতপক্ষে কোনো সম্পর্ক আছে কিনা সেটি একটু জেনে নেওয়ার চেষ্টা করব। সাধারণভাবে বলা হয়ে থাকে পদের ব্যক্তর্থ এবং জাত্যর্থের মধ্যে একটি সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটি পরস্পর বিরোধী সম্পর্ক। অর্থাৎ কোন পদের ব্যক্তর্থ বৃদ্ধি পেলে তার জাত্যর্থ হ্রাস পায়, আবার কোন পদের জাত্যর্থ বৃদ্ধি পেলে তার ব্যক্তর্থ হ্রাস পায়। এই যে একটির বাড়ার সাথে সাথে অপরটির কমে যাওয়ার সম্পর্ক, সেটি কিন্তু ব্যক্তর্থ এবং জাত্যর্থের মধ্যে একটি যোগসূত্র তৈরি করছে। এবার চলো আমরা তাহলে ব্যক্তর্থ এবং জাত্যর্থের এই সম্পর্কটি বিশ্লেষণ করার একটু চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাবে এখন পদের ব্যক্তর্থ এবং জাত্যর্থের মধ্যকার সম্পর্ক। পদের ব্যক্তর্থ এবং জাত্যর্থকার মধ্যে একটি গভীর সম্পর্ক বিদ্যমান, যা আমরা কিছুক্ষণ আগেই বলেছি। কিন্তু এই গভীর সম্পর্কটি পরস্পর বিরোধী সম্পর্ক। এরা যদিও একে অপরের সাথে নির্ভরশীল, তবে এই নির্ভরশীলতাটি ঋণাত্মক নির্ভরশীলতা। পদের ব্যক্তর্থ এবং জাত্যর্থের সম্পর্ককে ব্যাখ্যা করতে গেলে আমরা চারটি ধারণাকে পেয়ে থাকি। প্রথমত, যদি পদের ব্যক্তর্থ বাড়ে তবে জাত্যর্থ কমে। দ্বিতীয়ত, পদের ব্যক্তর্থ যদি কমে সেক্ষেত্রে পদের জাত্যর্থ বাড়ে।
তৃতীয়ত, যদি পদের জাত্যর্থ বাড়ে তবে ব্যক্তর্থ কমে। এবং চতুর্থত, যদি পদের জাত্যর্থ কমে তবে ব্যক্তর্থ বাড়ে। এবার ধারাবাহিকভাবে আমরা এই 4টি ধারণা নিয়ে আলোচনা করছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, মানুষ পদের ব্যক্তর্থ হচ্ছে সব মানুষ, যা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, কিন্তু এর জাত্যর্থ হলো জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। এখন যদি মানুষ পদের সাথে অন্যান্য জীব যুক্ত করা হয় তাহলে মানুষ পদের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ ব্যক্তর্থটি বেড়ে গিয়ে মানুষ থেকে সকল জীবে চলে যাচ্ছে। এই যে ব্যক্তর্থ বেড়ে গেল, এক্ষেত্রে জাত্যর্থের কি অবস্থা হচ্ছে তা একটু দেখে নিই। মানুষের সাথে অন্যান্য জীব যোগ করার ফলে মানুষ পদের ব্যক্তর্থ বাড়লেও মানুষের যে জাত্যর্থ ছিল বুদ্ধিবৃত্তি, সেটি কিন্তু অন্যান্য কোনো জীবের মধ্যে নেই। তাহলে কি হলো, শুধুমাত্র জীববৃত্তি থাকলো এবং বুদ্ধিবৃত্তি চলে গেল। অর্থাৎ পদের ব্যক্তর্থ যখন বাড়িয়ে দিচ্ছি, জাত্যর্থ তখন কমে যাচ্ছে। মানুষ পদ থেকে আমি যখন সকল মানুষ পদটি থেকে আমি যখন সকল জীব পদটিতে যাচ্ছি, স্বাভাবিকভাবে মানুষের সাথে জীব যুক্ত হচ্ছে, অন্যান্য সকল জীব যুক্ত হচ্ছে, অর্থাৎ পরিমাণগত দিকটি বেড়ে যাচ্ছে। কিন্তু একইভাবে যদি আমি জাত্যর্থ বা গুণের দিকটি দেখি, মানুষ পদটির জাত্যর্থ হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, কিন্তু জীব পদটির জাত্যর্থ তো বুদ্ধিবৃত্তি নয়। তাহলে কি হবে, এখানে শুধুমাত্র জীববৃত্তি থাকছে, বুদ্ধিবৃত্তি চলে যাচ্ছে। অর্থাৎ ব্যক্তর্থ যে হারে বাড়ছে, জাত্যর্থ সে অর্থে কমে যাচ্ছে। এর মাধ্যমে আমরা বলতে পারি কোন পদের ব্যক্তর্থ যদি বাড়ে তখন জাত্যর্থ কমে যায়। এবার দ্বিতীয় ধারণাটি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। যদি পদের ব্যক্তর্থ কমে তবে জাত্যর্থ বাড়ে। আমরা এখানে আবারও মানুষ পদটিকে নিয়ে আলোচনা করছি। মানুষ পদের ব্যক্তর্থ হলো সকল মানুষ, কিন্তু মানুষ বলতে শিক্ষিত অশিক্ষিত সব মানুষকে আমি বোঝাচ্ছি না। এখন মানুষ শ্রেণী থেকে যদি আমি অশিক্ষিত মানুষকে বাদ দেই তাহলে কি হয়, শুধুমাত্র শিক্ষিত মানুষ থাকছে। অর্থাৎ পরিমাণগতভাবে পদটি ছোট হয়ে যাচ্ছে। আমি যখন বলবো শিক্ষিত মানুষ, স্বাভাবিকভাবে সেটি সকল মানুষের চেয়ে পরিমাণে কম হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে জাত্যর্থ অর্থাৎ গুণের দিকটি কিন্তু বেড়ে যাচ্ছে, কেননা শিক্ষিত মানুষের মধ্যে মানুষ পদের জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তির গুণ তো থাকছেই, এর সাথে যুক্ত হবে শিক্ষা গুণটি। তাহলে কি দেখা যাচ্ছে, ব্যক্তর্থ কমে যাচ্ছে কিন্তু সেই হারে জাত্যর্থটি বেড়ে যাচ্ছে। এই হচ্ছে পদের জাত্যর্থের ব্যক্তর্থের হ্রাসের সাথে জাত্যর্থের বৃদ্ধির সম্পর্ক। এবার চলো আমরা একটু তৃতীয় যে মতটি রয়েছে সেদিকে তাকাই। কোন পদের জাত্যর্থ যদি বাড়ে তবে ব্যক্তর্থ কমে। আবার আমরা মানুষ পদটি নিয়ে একটু আলোচনা করছি। মানুষ পদের জাত্যর্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। এখন মানুষ পদের জাত্যর্থের সাথে আমি যদি শিক্ষা গুণটি যোগ করি, সেক্ষেত্রে কি হলো, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং শিক্ষা। আগে যেখানে 2টি গুণ ছিল সেখানে এখন 3টি গুণ আসছে, অর্থাৎ জাত্যর্থ কিন্তু বেড়ে যাচ্ছে। কিন্তু ব্যক্তর্থের বেলায় কি হচ্ছে, মানুষ পদ থেকে আমি সীমিত হয়ে চলে আসছি শিক্ষিত মানুষে, কেননা মানুষ পদের ব্যাপ্তি যতটা বড়, শিক্ষিত মানুষ পদের ব্যাপ্তিটি এত বড় নয়। কেননা মানুষের মধ্যে তো শিক্ষিত অশিক্ষিত সবাইকে আমি ধরেছিলাম, কিন্তু যখন আমি শিক্ষিত মানুষ বলবো তখন কিন্তু অশিক্ষিত মানুষের অংশটি বাদ যাচ্ছে। অর্থাৎ কি দেখা যাচ্ছে, আমার কোন পদের জাত্যর্থ যখন আমি বৃদ্ধি করব এর ব্যক্তর্থটি কমে যাবে, গুণ বেড়ে গেলে পরিমাণটি কমে যাচ্ছে। এবার সবশেষ যে ধারণাটি রয়েছে সেটি নিয়ে একটু আলোকপাত করছি। কোন পদের জাত্যর্থ কমলে ব্যক্তর্থ বাড়ে। মানুষ পদটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই হিসাবে আমরা বলতে পারি মানুষ পদের জাত্যর্থ হচ্ছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি,
এখন মানুষ পদের জাত্যর্থ থেকে আমি যদি বুদ্ধিবৃত্তি গুণটিকে বাদ দিই, অর্থাৎ আমি জাত্যর্থটিকে কমিয়ে ফেলছি, বুদ্ধিবৃত্তি বাদ দিলে কি থাকছে? শুধুমাত্র জীববৃত্তি। দুটি গুণ থেকে একটি গুণে আমি আসলাম। সেক্ষেত্রে মানুষ বা সকল মানুষ থেকে আমার পরিমাণটি বেড়ে যাবে সকল জীবে। কেননা জীববৃত্তি কেবলমাত্র জীবের গুণ, জীববৃত্তি কিন্তু মানুষের একক গুণ নয়। এই জীববৃত্তি গুণটির মধ্যে মানুষ সহ সকল জীব অন্তর্ভুক্ত। তার মানে কি দাঁড়াচ্ছে? আমি যখন জাত্যর্থকে হ্রাস করছি বা কমিয়ে ফেলছি, তখন আমার ব্যক্তর্থটি বেড়ে যাচ্ছে। এই যে জাত্যর্থ এবং ব্যক্তর্থের বিপরীতমুখী হ্রাস বৃদ্ধির সম্পর্ক, এই বিপরীতমুখী হ্রাস বৃদ্ধির সম্পর্কটিকে আমরা কিন্তু গাণিতিকভাবে বা প্রতীকী ভাবেও দেখাতে পারি। চলো আমরা একটু বোর্ডে গিয়ে তা দেখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, শিক্ষার্থীরা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি দুটি বৃত্ত অঙ্কন করেছি, যার একটি ছোট অপরটি বড়। এই যে ছোট আর বড় বৃত্তটি অঙ্কন করলাম, এর কারণটি আসলে কি? এর কারণটি হচ্ছে আমি এখানে ব্যক্তর্থের দিকটি দেখানোর চেষ্টা করলাম। যখন আমি মানুষের ব্যক্তর্থের কথা বলছি, তখন কিন্তু মানুষের পরিমাণটি এই যে জীবের পরিমাণ তার চেয়ে কম। কেননা মানুষ দিয়ে বোঝানো হচ্ছে সকল মানুষ, আর জীব দিয়ে বোঝানো হচ্ছে সকল জীব। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, সকল মানুষ এর পরিধি বা এর ব্যাপ্তি যতটা, তার চেয়ে কিন্তু সকল জীবের ব্যাপ্তি বা পরিধি অনেক বেশি। কেননা আমি যখন বলবো জীব বা সকল জীব, তখন কিন্তু আমি শুধু মানুষকে নির্দেশ করছি না, বরঞ্চ মানুষের বাইরেও যারা জীব রয়েছে তাদের সবাইকে নিয়েই সেই জীব জগৎটি গঠিত হচ্ছে। তাহলে কি দেখা যাচ্ছে? পরিমাণগতভাবে ব্যক্তর্থের দিক থেকে মানুষের পরিধি জীবের পরিধিতে ছোট। আবার যদি আমি জাত্যর্থের দিকটি দেখতে চাই, সেক্ষেত্রে কি হয়? জাত্যর্থের দিকটি যদি আমি দেখি, বা গুণের দিকটি যদি আমি দেখি, তখন কিন্তু জীবের পরিধিটি মানুষের চেয়ে কমে যায়। কেন কমে যাচ্ছে? কেননা জীবের মধ্যে গুণ হিসাবে রয়েছে শুধুমাত্র জীববৃত্তি, কিন্তু মানুষের মধ্যে গুণ হিসাবে রয়েছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। অর্থাৎ গুণগতভাবে জীবের পরিধি মানুষের চেয়ে ছোট। তাহলে কি দেখা যাচ্ছে? ব্যক্তর্থ যখন বৃদ্ধি পাচ্ছে, জাত্যর্থ তখন কমে যাচ্ছে। আবার জাত্যর্থ যখন বৃদ্ধি পাচ্ছে, ব্যক্তর্থ তখন কমে যাচ্ছে। একটি চার্টের মাধ্যমে আমরা বোধহয় বিষয়টি আরো কিছুটা সহজভাবে উপস্থাপন করতে পারি।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা পদ হিসাবে যখন জীবের কথা বলবো তখন তার ব্যাক্তর্থ থাকবে সকল জীব এবং এর জাত্যর্থ হবে কেবলমাত্র জীববৃত্তি। তারপরে যখন পদ হিসাবে মানুষের কথা বলছি তখন এর ব্যাক্তর্থ হচ্ছে সব মানুষ বা সকল মানুষ এবং এই জাত্যর্থ হবে জীববৃত্তির সাথে বুদ্ধিবৃত্তিও যুক্ত হচ্ছে। সবশেষে আমরা যখন সৎ মানুষের কথা বলছি তখন সব সৎ মানুষ হবে এর ব্যাক্তর্থ, আর এর জাত্যর্থ হবে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সততা। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে জীব থেকে যখন আমি মানুষের ব্যাক্তর্থ বলছি তখন কিন্তু পরিমাণগত ভাবে এটি কমে যাচ্ছে, কেননা সব জীব হলেও সব মানুষ যখন আমি বলছি তা কিন্তু জীব জগতের পুরোটার একটি অংশ মাত্র। এই যে সব জীবের মধ্যে মানুষ ও অন্যান্য জীব ছিল, সেখানে আমি যখন সব মানুষের কথা বলবো তখন কিন্তু অন্যান্য জীবগুলো বাদ হয়ে যাচ্ছে, কেবলমাত্র মানুষ থাকছে, তার মানে ব্যাক্তর্থটি আমার কমে যাচ্ছে। সেদিকে জাত্যর্থের বেলায় কি ঘটছে দেখো, জীবের জাত্যর্থ বা আবশ্যিক গুণ হচ্ছে জীববৃত্তি, কিন্তু মানুষের জাত্যর্থ বা আবশ্যিক গুণ হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। অর্থাৎ পরিমাণ কমে গেলেও জাত্যর্থ কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ গুণটি বেড়ে যাচ্ছে। একইভাবে আমরা যদি দেখি, আমি যখন সৎ মানুষের কথা বলবো তখন সব সৎ মানুষ এর পরিধি সব মানুষের তুলনায় কিন্তু কম, কারণ আমি যখন সব মানুষ বলবো তখন কিন্তু সেখানে সৎ অসৎ সবাইকে আমি বিবেচনা করব, কিন্তু যখন আমি বলছি সব সৎ মানুষ তখন অসৎ মানুষের অংশটি এখান থেকে বাদ পড়ে যাবে। তাহলে পরিমাণ বা ব্যাক্তর্থ কমছে, কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে জাত্যর্থের বেলায় কিন্তু একটি বাড়তি গুণ যোগ হচ্ছে। সেটি কি? সেটি হচ্ছে সততা। জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি তো মানুষ হিসাবে ছিলই, এর সাথে সৎ মানুষের আবশ্যিক গুণ সততাটি যুক্ত হয়ে এখানে কি করছে, এখানে একটি নতুন মাত্রা তৈরি করছে, জাত্যর্থকে বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি ব্যাক্তর্থ যখন কমে জাত্যর্থ যখন বাড়ে। একইভাবে আমরা যদি ঊর্ধ্বক্রমে যাই, সৎ মানুষ থেকে সব মানুষে যাই, ব্যাক্তর্থ বেড়ে যাবে কিন্তু জাত্যর্থ কমে যাবে। আবার যদি আমি মানুষ থেকে জীবের দিকে যাই, সব মানুষ থেকে সব জীবের পরিধি অনেক বেড়ে যাচ্ছে, ব্যাপ্তি বেড়ে যাচ্ছে, কিন্তু গুণের দিক থেকে বুদ্ধিবৃত্তিটি বাদ হয়ে কেবলমাত্র জীববৃত্তিটি থাকছে। অর্থাৎ গুণ কমছে, পরিমাণ বাড়ছে, আর পরিমাণ কমছে, গুণ বাড়ছে। এভাবেই আমরা জাত্যর্থ এবং ব্যাক্তর্থের পরস্পর বিরোধী যে সম্পর্কটি রয়েছে তাকে ব্যাখ্যা করতে পারি। তবে কোনো কোনো যুক্তিবিদ জাত্যর্থ এবং ব্যাক্তর্থের এই যে পরস্পর বিরোধী বিপরীতমুখী ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্কটিকে স্বীকার করেন না। তাদের মতে জগতে বা বস্তু জগতে বস্তু বা ব্যক্তির যে সংখ্যা তা আসলে একই থাকে, সেক্ষেত্রে গুণগত বা পরিমাণগত যে পার্থক্য সেটি কেবলমাত্র বাহ্যিক একটি পার্থক্য। ধরে নেওয়া যাক আমি মানুষ পদটি দ্বারা আজকে সকল মানুষকে যেভাবে বোঝাচ্ছি, কোন একটি দুর্ঘটনায় যদি অনেক মানুষ মারাও যায়, কাল থেকেও কিন্তু আমি মানুষ বলতে সেই পুরো অংশটাকে বোঝাবো। অর্থাৎ পরিমাণের যে পার্থক্যটা ঘটছে সেটিকে আমি আকারগত ভাবে গ্রহণ করছি না, বা এই দুর্ঘটনায় কিন্তু মানুষের কোনো গুণেরও পরিবর্তন ঘটছে না। অর্থাৎ তারা অনেকেই বাস্তব দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে পদের ব্যাক্তর্থ ও জাত্যর্থের এই বিপরীতমুখী হ্রাস বৃদ্ধির সম্পর্ক যেটি রয়েছে তাকে স্বীকার করতে চান না। তারপরেও এই বিষয়টি যুক্তিবিদ্যায় যুক্তির খাতিরে আমাদের মেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা এই বিষয়গুলো মনে রাখবে এবং যথাযথ অনুশীলনের মাধ্যমে নিজেদের যেই ত্রুটিগুলো আছে সেগুলি কাটিয়ে ওঠার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে এই ছিল আমাদের আলোচনা। আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করেছি পদের দুটি গুরুত্বপূর্ণ দিক, সংখ্যাগত দিক বা পরিমাণগত দিক হিসেবে ব্যাক্তর্থ
আর গুণগত দিক হিসাবে জাত্যর্থের ধারণাটি। শুধু তাই নয়, ব্যক্তর্থ আর জাত্যর্থের মধ্যে পরস্পর বিরোধী যে সম্পর্ক রয়েছে সেটি নিয়েও আমরা আলোকপাতের চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ধারণা অনেকটাই স্পষ্ট হয়েছে। তারপরেও যদি তোমাদের কোনো রকম সমস্যা থেকে থাকে বা তোমরা বুঝতে না পারো, অবশ্যই তোমরা যোগাযোগ করবে আমাদের এই ভিডিওটির কমেন্ট বক্সে, তোমরা কমেন্ট করবে, সেই কমেন্টের জবাব যথাযথভাবে দেওয়ার আমরা চেষ্টা করব। আর আগামী ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আগামী ক্লাসে আমাদের আলোচ্য বিষয় কাইন্ডস অফ টার্ম বা পদের প্রকারভেদ। আমরা দেখব এই যে পদ নিয়ে আমরা আলোচনা করছি, পদের আসলে কতগুলো ধরন রয়েছে, পদ বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি সেটি যেমন জানলাম, পদের দুটি গুণের দিক, দুটি বিশেষ বৈশিষ্ট্যের দিক আমরা জানলাম। একইভাবে পদ কত প্রকার বা কোন কোন দৃষ্টিভঙ্গিতে পদকে বিভাজন করা হয়ে থাকে সেটি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আমাদের পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।